স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। নানা অজুহাতে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি নাকচ করতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপরও আগামী অক্টোবরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের ৩-৪টি হত্যা মামলার রায় হতে পারে। উপদেষ্টা আরও জানান, সাইবার নিরাপত্তা আইনে চলমান ৩৯৬টি মামলার মধ্যে ৩৩২টি প্রত্যাহার হয়েছে। হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাগুলা হঠাৎই সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৩০০টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৬টির মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সম্পূর্ণ হয়েছে 4টি মামলার। এপ্রিল মাসে এসব মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং আগামী অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলার রায় দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। এই 16টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। তিনি আরও জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আওয়ামী লীগ সরকারের আমলের করা ৩৯৬টি মামলার মধ্যে বিচারাধীন ৩৩২টি মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। বাকিগুলো বাতিলের জন্য প্রক্রিয়াধীন। ৩৯৬ মধ্যে ৩৩২টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। ৬১টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। মানে ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। উপদেষ্টা জানান, দেশজুড়ে হাজারো ভুয়া মামলা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছে। যাচাই বাছাই করে এইসব মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। ১৬,৪২৯টি মামলার তালিকা করা হয়েছে গায়বী মামলার। এর মধ্যে ১২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই ১২১৪টির মধ্যে ৫৩টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়ে ভারত দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, সেটাও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। নানা ধরনের আক্রমণাত্মক, নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসেম্বরকে সম্ভাব্য সময় ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জুনে ভোটার তালিকা হালনাগাদ চূড়ান্ত হলে রোডম্যাপ জানাবে সরকার। সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পর্যায়ে স্থানীয় ভোট করা সম্ভব বলেও মনে করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা হয়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় উন্নয়ন সহযোগীরা। আগামী জুনে চূড়ান্ত হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ভোটের রোডম্যাপ জানাবে সরকার, তবে প্রস্তুতি আছে কমিশনের। যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই, একটি প্রস্তুতি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করা যায় কিনা সে বিষয়েও তুলে ধরা হয় ইসির অবস্থান। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। তার আগে সম্ভব না। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান, তারা অন্তর্বর্তী সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। তবে আগামী জাতীয় নির্বাচনে কোনো বাধা দেখেন কিনা এড়িয়ে যান সেই প্রশ্ন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাইলেও ভিন্ন অবস্থানে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। তারা বলছে, আগে সংস্কার, তারপর নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হলে অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে দলগুলো।
নির্বাচনের সম্ভাব্য তারিখ কি হতে পারে সেই বিষয়টি মূল আলোচনায় রেখে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার কাছ থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস মিলেছে। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছে। বিএনপির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জামাত ইসলামী বলছে, আগে সংস্কার পরে নির্বাচন। জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রাল সিস্টেম, ব্যুরোক্রেসি এরা থাকতে নির্বাচন ওই একের অবস্থাই হবে। সেই কারণে আমরা বলেছি যে রিফর্ম, সংস্কারটা এখানে পূর্ব শর্ত। সংস্কার ছাড়া কোনো নির্বাচন জাতীয় মানবে না, কেউ মানবে না। জনগণ চাচ্ছে যে আগে স্থানীয় নির্বাচনটা হয়ে যাক। সংস্কার ছাড়া নির্বাচন চায় না এবি পার্টিও। সংস্কার, এই যে বিচার প্রক্রিয়া শুরু করা, তারপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে 1 বছরের মতো সময় লাগতে পারে। 1.5 থেকে 2 বছরের মধ্যেই সংস্কার এবং নির্বাচন দুইটাই করা সম্ভব যদি সরকার আন্তরিক হয়। এদিকে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হলে অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে এমন মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি মৌলিক সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা হবে অভ্যুত্থানের সাথে সবচেয়ে বড় প্রতারণা। জামাত, এবি পার্টি ও বৈষম্য বিরোধীতে সুরে কথা বলছে জাতীয় নাগরিক কমিটিও। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। 2024 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলছে, 5ই আগস্টের পর সরকার ও মুখ বদল হলেও দুর্নীতি চর্চার পরিবর্তন হয়নি। যে চিত্র সেটার মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে প্রকাশ করা হয় টিআইয়ের দুর্নীতির ধারণা সূচক। সিপিআই সূচকে 0 স্কোরে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং 100কে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলেছে, 100 স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে 23, যা গত বছর ছিল 24। তালিকায় বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম। আগের বছরের অবস্থান ছিল 149তম। দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, সবচেয়ে বেশি দক্ষিণ সুদান। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180দের মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। আফগানিস্তানের পরেই বাংলাদেশ, সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে গেল 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়ে নতুন সরকার গঠন করা হলেও দুর্নীতি চর্চায় কোনো পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না। এখন যেটা অপরিস্থিতি দেখছি আবার 5 আগস্ট থেকেই, আপনারাও জানেন আমরাও জানি, ওই একই জিনিস কোনো কোনো ক্ষেত্রে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়েছে। শুধু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যানারের পরিবর্তন হয়েছে, কিন্তু চর্চার পরিবর্তন হয় নাই। দুর্নীতিমুক্ত দেশ গঠনে সমাজের যেসব স্তরে এই ধারা চলমান তা বন্ধে সরকারকে কঠোর হতে হবে বলেও মত টিআইবির। মূলত পাবলিক সেক্টর অর্থাৎ সরকার। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সময় গড়িয়েছে 13 বছর, এখনো জানা গেল না স্মরণকালের অন্যতম আলোচিত সাগররুনি হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল, কী বা ছিল তার উদ্দেশ্য। এবার 6 মাসের সময় বেঁধে দিলেন সাগররুনির সহকর্মীরা। এই সময়ের মধ্যে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার দাবি তাদের। এদিকে অতীতে উচ্চ পর্যায় থেকে এই হত্যার তদন্ত বাধাগ্রস্ত করার প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী। 13 বছরেও সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা। সাংবাদিকতা তো সে জার্মানিতে করতো, কিন্তু বাংলাদেশে একটি মমতার কারণে এই দেশকে ভালোবেসে ফেরত এসেছে, কিন্তু তার প্রতিদান কি এই হবে? বর্তমান যে সরকার এসেছে 5 আগস্টের পরে, সেই সরকার কিন্তু বলেছে তারা এই হত্যাকাণ্ডের বিচার করতে আন্তরিক, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই আন্তরিকতার স্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে একটি সংগ্রাম পরিষদ আপনারা গঠন করেন,
সাগররুনির হত্যার বিচারের দাবিতে। দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস ঘোষণারও দাবি উঠেছে। সাগররুনি দম্পতি হত্যার বিচার করেননি, এই বিচার না করার পিছনে যারা ভূমিকা পালন করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা সাগররুনির হত্যাকাণ্ডে বিচার দেখতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যেন পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন হয়, আমরা সেই বাস্তবায়ন দেখতে চাই। আমাদের সাগররুনির এই স্মৃতি, এই বিচারহীনতার 13 বছর সহ আরো যত বছর চলবে, সেজন্য আজকের দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস ঘোষণা করা হোক। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত অনেককেই চিহ্নিত করা গেছে বলে দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী। 13 বছরেও এই মামলার তদন্ত শেষ করে রহস্য উন্মোচন করতে পারেনি। আমরা মনে করি এটি রাষ্ট্রীয় লেভেলে একটি বড় ধরনের ব্যর্থতার ফল। এদিকে জাতীয় জাদুঘরে সাগররুনি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন বন ও পরিবেশ উপদেষ্টা। দীর্ঘ সময় গড়ালেও এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। তদন্ত রিপোর্ট পেলেই সরকার বিচার প্রক্রিয়া শুরু করবেও বলে জানান তিনি। আমরা চেষ্টা করব, আমাদের মানে আগে যারা তদন্ত করতো তাদের উপর হয়তো একটা প্রভাব ছিল, কিন্তু এখন তো প্রভাব মুক্ত হয়ে তদন্ত করছে। এখন তদন্ত করে ওনারা যা বলেন তাই তো আমাদেরকে মানতে হবে, কিন্তু বিচার আসলে একটা হতে হবে। সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ 2রা মার্চ। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। চাকরিতে পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি সহ এবার 8 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবার ও স্বজনরা। সরকারের পক্ষ থেকে কোনো বার্তা না আসলে কঠোর কর্মসূচির আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের। আবারও রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে 16 বছর তাদের প্রিয়জনের জেল জীবনের কষ্টের কথা তুলে ধরেন স্বজনরা। আজ 16 বছর ধরে জেলে, আমার একটাই ছেলে, 4টে মেয়ে। চাকরি হয়েছিল ট্রেনিং সহকারে 3 বছর, আমার ভাই নির্দোষ। সম্প্রতি জামিন নিয়ে মুক্তি পাওয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, অপরাধ না করেও জেল খেটেছেন তারা। সাজার মেয়াদ শেষ হলেও অনেকেই এখনো কারাগারে। আমাদের দাবি আমাদের ন্যায্য চাকরি ফেরত দেওয়া হোক। বিনা অপরাধে আমরাকে চাকরিচ্যুত করা হয়েছে। 1000 কোটি টাকা থোক বরাদ্দ নিয়ে একটা প্রহসনের বিচার মন্তস্থ করলো সেখানে। চাকরিতে পুনর্বহাল, জেলবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল সহ 8 দফা দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। অবিলম্বে এই বিশেষ কোর্ট বাতিল করে আমাদের 18,519 জনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। পুনর্বহাল ছাড়া আমরা এই আন্দোলন থেকে উঠব না। সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা দ্রুত দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় বুধবার দুপুর 12টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। কাল 12টার মধ্যে এই দাবি দাওয়াগুলো সম্বন্ধে যদি কোনো প্রকারের কোনো বার্তা না আসে, তাহলে আবারও বলছি আমাদের এই আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে। এর আগে 9 জানুয়ারি আন্দোলনে নেমেছিলেন ভুক্তভোগীরা। পরে 19 জানুয়ারি 250 জনকে জামিন দেওয়া হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চলছে। গত 24 ঘন্টায় সারা দেশে 607 জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এ নিয়ে 3 দিনে মোট গ্রেপ্তার 2128 জন। নোয়াখালীর হাতিয়ায় অপারেশনের সময় যৌথ বাহিনীর গাড়িতে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। সোমবার রাত 2:30টার দিকে চরকিং ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের কলেজ রোডে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত 24 ঘন্টায় গাজীপুরে 81 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তারা বৈষম্য বিরোধী ছাত্রদের করা মামলার আসামি এবং অল্প সংখ্যক অন্যান্য মামলায় অভিযুক্ত। এরপর সবচেয়ে বেশি আসামি ধরা হয়েছে মৌলভীবাজারে 44 জন। রাজধানীর অদূরে নারায়ণগঞ্জে গ্রেপ্তার করা হয় 20 জন। এছাড়া ময়মনসিংহ, পাবনা, মানিকগঞ্জ, খাগড়াছড়ি, সিলেট, চুয়াডাঙ্গা, বাগেরহাট, কুমিল্লা, রাজশাহী, পাবনা ও মোংলায় গ্রেপ্তার 119 জন।
গ্রীষ্ম শুরুর আগেই ভারতের আদানি পাওয়ারের ঝাড়খণ্ড কেন্দ্রের সক্ষমতার পুরো ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চাইছে বাংলাদেশ। এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ওই কেন্দ্রের 2টি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি পাওয়ার। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮৫ কোটি ডলারের বকেয়া আদায়ে গেল ৩১শে অক্টোবর সরবরাহ অর্ধেক করে দেয় ভারতীয় কোম্পানিটি। গেল বছরের ১ নভেম্বর কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ করে দেওয়া হলে কেন্দ্রের সক্ষমতার ৪২% বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। পরে বাংলাদেশও আদানিকে অর্ধেক বিদ্যুৎই সরবরাহ করতে বলে। শীত মৌসুমে চাহিদা কম থাকা ও বকেয়া পরিশোধ নিয়ে সৃষ্ট জটিলতায় ৩.৫ মাসের বেশি সময় ধরে চুক্তির অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি পাওয়ার। ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ বৈঠক যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত সহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টার। ধারণা করা হচ্ছে সামিটের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন প্রফেসর ইউনূস ও নরেন্দ্র মোদী। যদিও দুই দেশের শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিত করতে পারেননি বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। তিনি বলেন, এটা দুদেশের সরকারের সিদ্ধান্ত। মহাসচিব দাবি করেন, কোনোভাবেই বিমস্টেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে প্ল্যাটফর্ম নয়। এবারের সম্মেলনে গুরুত্ব পাবে আঞ্চলিক নিরাপত্তা এবং ব্যবসা বাণিজ্য। আগামী শীর্ষ সম্মেলনে বিমস্টেক সভাপতি হতে যাচ্ছে বাংলাদেশ। I think as Secretary General BIMSTEC, it's not for me to comment on state of relationship. বিমস্টেক সম্মেলনে আমরা আশা করি বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর দেখা হবে। দুদেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে বিমস্টেক কোনো মন্তব্য করে না। আঞ্চলিক সহায়তা বৃদ্ধি করাই বিমস্টেকের লক্ষ্য। আন্দোলন স্থগিত ঘোষণা করে শাহবাগ ছাড়লেন NTRCA নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশীরা। সচিবালয়ে বৈঠক শেষে শাহবাগে এসে আন্দোলনের প্রধান সমন্বয়ক GM ইয়াসিন জানান, মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। নিয়োগ প্রত্যাশীদের দাবি, NTRCA এখনো পর্যন্ত 17টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। তারা বলছেন, এতে প্রায় 12 থেকে 13 হাজার যোগ্য ব্যক্তি বৈষম্যের শিকার হয়েছেন। বহু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একাধিকবার পাশ করেও সুপারিশ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। NTRC সুপারিশ করতেছে না, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন করে পরীক্ষা নিচ্ছে, নতুন প্রার্থী যোগ করছে এবং এখানে তারা সিস্টেম দুর্নীতি করে আমাদের নিয়োগ বঞ্চিত করেছে। রাষ্ট্রপতির আদেশ রয়েছে, হাইকোর্টের রায় রয়েছে, এত কিছু থাকার পরেও আমাদের এই 1 থেকে 12তম নিবন্ধিত শিক্ষক ভাইদেরকে তারা বঞ্চিত করেছে। 3 বছর ধরে আন্দোলন করতেছি, আমরা সরাসরি নিয়োগ চাই। বঙ্গোপসাগরে নিষিদ্ধ জাল দিয়ে মৎস্য আহরণ বন্ধে কম্বিং অপারেশন শুরু করেছে নৌবাহিনী। অপসারণ করা হচ্ছে নদী ও সাগরে 10 মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল। পার্শ্ববর্তী দেশের জেলেরা যাতে দেশের জলসীমায় অনুপ্রবেশ করতে না পারে সেদিকেও নজরদারি বাড়িয়েছে নৌবাহিনী। মঙ্গলবার বেলা 11টার পর 5টি আধুনিক স্পিড বোট নিয়ে গভীর সাগরে কম্বিং অপারেশন শুরু করে নৌবাহিনীর সদস্যরা। জব্দ করা হয় লাখ লাখ টাকার অবৈধ জাল। উপকূল ও দ্বীপ সংলগ্ন এলাকার সাগরে অবৈধ জাল ব্যবহারে নষ্ট হচ্ছে মৎস্যপোনা, ধ্বংস হচ্ছে বঙ্গোপসাগরে মৎস্য ভাণ্ডার। এই জাল সমূহ ব্যবহার করলে এই ছোট ছোট পোনা এবং মাছগুলো শুরুতেই ধ্বংস হয়ে যায়, তারা আর বেড়ে ওঠার সময় পায় না, যেটা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে এবং জীববৈচিত্র্যের প্রভাব ফেলে। পোনার পাশাপাশি এসব জাল ব্যবহারে নিশ্চিহ্ন হচ্ছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক জীব। সারা বাংলাদেশের বিভিন্ন নৌ অঞ্চলে, ঢাকা নৌ অঞ্চল, ভোলা, মংলা, খুলনা, পটুয়াখালী অঞ্চলেও এই ধরনের অপারেশন পরিচালিত হচ্ছে। এরই অংশবিশেষ হিসাবে চট্টগ্রাম বহির্নোঙর এবং তৎসংলগ্ন এলাকায় আমরা বিপুল পরিমাণ জাল আটক এবং উদ্ধার করেছি, যার আনুমানিক মূল্য হবে 1,10,00,000 টাকা। 12 জানুয়ারি থেকে শুরু হওয়া এই অপারেশন 4 ধাপে চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম ও দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপে নৌবাহিনীর সদস্যরা বহির্নোঙরে কম্বিং অপারেশন শুরু করেছেন। দেশের সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান রোধ এবং অবৈধ মৎস্য আহরণে নৌবাহিনীর পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সদস্যরা। মাসুদুল হক, DBC নিউজ, চট্টগ্রাম। দিনে দিনে জমে উঠছে অমর একুশে বইমেলা। যতই দিন যাচ্ছে বাড়ছে বিক্রি। কালজয়ী লেখকদের বিভিন্ন গল্প, উপন্যাস ও সমগ্র সংগ্রহে রাখতে মেলায় এসে বই কিনছেন বইপ্রেমীরা।
তবে এখনও সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বই। বইপ্রেমীদের মনের খোরাক মেটাতে মেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। হাজারো বইয়ের ভিড়ে খুঁজে নিচ্ছেন নিজের কাঙ্ক্ষিত বইটি। এছাড়া বেশি বিক্রি হচ্ছে কালজয়ী সাহিত্যিকদের বই। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, স্বর্ণকুমারী দেবী, আহমদ ছফা থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত সবার বই জনপ্রিয়তার শীর্ষে। মমতাজ আহমেদ স্যারের বইটা সবচেয়ে বেশি পড়া হয়েছে আমার। আব্বু আম্মুর কাছ থেকে যে পুরনো যে রাইটারদের কথা শুনে আসছি, আর তাদের বইগুলোই কেন যেন সাহিত্য টাইপের হয় আর খুব বেশি ভালো লাগে। শরৎচন্দ্র, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ ঠাকুর, পাশাপাশি হুমায়ুন আহমেদের সমগ্র টাইপের যে বইগুলো আমাদের রয়েছে, এগুলোর চাহিদাও বেশ। প্রিয় লেখকের পুরনো প্রকাশিত বই নতুন প্রচ্ছদে পেলেই তা সংগ্রহ করে ব্যাগে গুঁজে নিচ্ছেন অনেকেই। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে খুব বেশি এখন হাইপড আলোচনা হচ্ছে দেয়াল। যদিও স্যারের লাস্ট বই দেয়াল বরাবরই একটু বেশি চাহিদা এবং বেশি চাই। হুমায়ুন আহমেদের বইগুলো আমার যে শেষ এন্ডিংটা হয় না, ওইটা আলাদা একটা উপভোগ পারতাম, একটা আলাদা একটা উত্তেজনা কাজ করত। শেষের এন্ডিংটা আসলে একটু অগোছালো, বোঝা যায় না আসলে কি এন্ডিংটা হয়েছে। এই জন্য আর কি আমার মোটামুটি হুমায়ুন আহমেদের বই ভালো লাগে। আর হুমায়ুন আহমেদের প্রয়াণের 12 বছর পরও মেলায় তার বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। হুমায়ুন আহমেদের ধারে কাছে কেউ এখনো নেই। যতই আপনি অনেক নতুন লেখক দেখবেন, তারা নাই, এখনও নেই। এখনও পাঠক এসে আগে হুমায়ুন আহমেদের কী বই সেটাই খোঁজেন। অনেকেই বলেন যে নতুন বই দেন, লিখবে থেকে নতুন, 12 সালে মৃত্যুবরণ করেছে। জনপ্রিয় লেখকদের পুরনো বইগুলো নতুন মলাটে এখনও খুঁজে বেড়াচ্ছেন স্টলে স্টলে পাঠকরা। তাই তো পুরনো কালজয়ী উপন্যাসগুলো এখনও বিক্রি হচ্ছে, থাকছে চাহিদার তুঙ্গে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার পর থেকে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মধ্যে দূরত্ব বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন পরিকল্পনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন জটিলতা তৈরি করেছে। এরই মধ্যে ট্রাম্প ও হামাসের পাল্টাপাল্টি হুমকি বাড়িয়েছে নতুন উত্তেজনা। গাজাবাসী সরে না গেলে সেখানে ভয়াবহ পরিণতি হবে। ট্রাম্পের এমন হুঙ্কারের জবাব দিল উপত্যকাটির নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। মঙ্গলবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, ইসরায়েলি জিম্মিদের বাড়িতে ফেরানোর একমাত্র উপায় হল চলমান যুদ্ধবিরতিকে সম্মান জানানো। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে মঙ্গলবার ওয়াশিংটনে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল এবং ফিলিস্তিনিদের পুনর্বাসন পরিকল্পনায় অস্বীকৃতি জানালে জর্ডানকে সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকির পর হতে যাচ্ছে এই বৈঠক। আর এতে চোখ থাকবে পুরো আরব বিশ্বের। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদিতে ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রস্তাব দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে সৌদি আরব কি সিদ্ধান্ত দেয় সেদিকেও তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ফিলিস্তিন ইস্যুতে আলোচনার জন্য 27 ফেব্রুয়ারি মিশরে জরুরি সম্মেলনের আয়োজন করেছে আরব দেশগুলো। ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়তেই এই আয়োজন। অংশগ্রহণ নিতে যাওয়া দেশগুলো ট্রাম্পের প্রস্তাবে নিন্দা জানিয়ে ফিলিস্তিন সংকট নিরসনে রাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর দেবে বলেও মনে করা হচ্ছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। প্যারিসের গ্র্যান্ড প্যালেসে সাজিয়ে রাখা হয়েছে নতুন পুরাতন মিলিয়ে প্রায় শতাধিক স্পোর্টস কার। ফেরারি ও বুগাটি ব্র্যান্ডের গাড়িগুলো তোলা হবে নিলামে। গাড়ি প্রেমীদের আনন্দ দেওয়ার জন্য মূলত এই আয়োজন। গাড়ি প্রদর্শনীর পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির একটি জার্সিও রেখেছে নিলাম কর্তৃপক্ষ, যা আনন্দের রেশকে নিয়ে যায় অন্য মাত্রায়। প্যারিসের গ্র্যান্ড প্যালেসে বিক্রির আগে দর্শকদের আনন্দ দিতেই আয়োজন করা হয় ব্যতিক্রমী গাড়ি প্রদর্শনী। এতে স্থান পেয়েছে প্রায় 100টি ভিনটেজ গাড়ি। দুটি আকর্ষণীয় মডেলের ফেরারি গাড়ি রাখা হয়েছে নিলামের প্রথম সারিতে। গাড়ি দুটি হল 166mm বার্চেটা এবং অন্যটি 355 সুপার স্কোয়ালো। এগুলোর মূল্য হাঁকিয়েছে নিলাম হাউস বোনহ্যামস। বিক্রির ফলে 4 থেকে 6 মিলিয়ন ইউরো আয় হবে আশা কর্তৃপক্ষের। আমরা একটি নির্দিষ্ট সংখ্যক গাড়ি সংগ্রহ করে একত্রিত করতে পেরেছি, যা একেবারেই ব্যতিক্রমী। এখানে আমাদের গাড়ির বিশাল বৈচিত্র্য রয়েছে। এদিকে নিলামে বিক্রির জন্য দ্বিতীয় লাইনআপে নেতৃত্ব দিচ্ছে বুগাটি T43 গ্র্যান্ড স্পোর্টস কার, যা থেকে 1 থেকে 1.5 মিলিয়ন ইউরো পাওয়ার আশা করা হচ্ছে।
তবে গাড়ির পাশে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির একটি জার্সিও প্রদর্শনীতে রাখা হয়েছে। জার্সিটি আগামী 17 থেকে 27 মার্চ পর্যন্ত অনলাইনে বিক্রি হবে। এটি থেকে কমপক্ষে 80,000 ইউরো পাওয়ার আশা নিলাম কর্তৃপক্ষের। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। দুর্নীতির দায়ে বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার সোহেলি আক্তারকে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। 2023 নারী টি-20 বিশ্বকাপে সোহেলি ফিক্সারদের প্রতিনিধি হয়ে নিজের টিমমেটকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন। সোহেলির বিরুদ্ধে মোট 5টি ধারায় শাস্তি আরোপ করা হয়েছে। 2.11 ধারার আওতায় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে কাউকে অনুরোধ, প্ররোচনা বা উৎসাহ দেওয়ার দায়ে শাস্তি হয়েছে তার। 2023 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মেয়েদের টি-20 বিশ্বকাপে সোহেলি তার সতীর্থ লতা মণ্ডলকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাদের দুজনের ফোন কল রেকর্ডও ফাঁস হয়। সেই রেকর্ডে শোনা যায়, যদি লতা হিট আউট হন তাহলে তাকে 20 লাখ টাকা এবং স্ট্যাম্পিং হলে 5 লাখ টাকা দেওয়া হবে। প্রায় 2 বছর চলেছে তদন্ত। আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুর কাছে সব সত্য স্বীকার করেছেন সোহেলি। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে মাস্টার মাইন্ড সালাউদ্দিনের কার্যক্রম যোগাচ্ছে বাড়তি প্রত্যাশা। কখনো হেড কোচের সাথে করছেন আলোচনা, কখনো ক্রিকেটারদের বুঝিয়ে দিচ্ছেন করণীয়, আবার কখনো সাদা বোর্ডে আঁকছেন প্রতিপক্ষ বধের ছক। মিরপুরে এদিন ক্লোজ ডোর অনুশীলন করেছে টাইগাররা। মিরপুরে ফুরফুরে মেজাজে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা মূল অনুশীলনের আগে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে এভাবেই শরীর গরম করে নিচ্ছেন শঙ্কা কেটে যাওয়া সৌম্য সরকার, অধিনায়ক শান্ত, মুশফিক, রিয়াদরা। এর আগে মাঠে হয়েছে দলীয় টিম মিটিং, যেখানে মাস্টারমাইন্ড মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটারদের করণীয় নিয়ে দিয়েছেন বার্তা। মিটিংয়ে ছিলেন একাধিক দেশি কোচ, বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল কিংবা খুলনা কোচ তালহা জুবাইররাও আছেন অনুশীলনে। দলীয় মিটিং শেষে ক্রিকেটাররা যখন গা গরমে ব্যস্ত, তখন ঠিকই প্রতিপক্ষ বধের ছক আঁকা শুরু করে দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। একটু পরপর মাঠের বাইরে গিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন সাদা বোর্ডে, আবার কখনো হেড কোচ ফিল সিমন্সের সাথে সেরে নিচ্ছেন আলাপ। ক্লোজ ডোর অনুশীলনে গণমাধ্যমের জন্য 15 মিনিট উন্মুক্ত ছিল অনুশীলন সেশন। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির কথা মাথায় রেখে ফ্লাড লাইটের আলোয় ম্যাচ সিনারিওতে টাইগাররা অনুশীলন করেছে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার জানাবো সংস্কৃতির খবর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাংলা গানের কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলায় গান গাই খ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পীকে রাখা হয়েছে কলকাতার SSKM হাসপাতালের আইসিইউতে। জানুয়ারির প্রথম সপ্তাহে অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল মুখোপাধ্যায়। এরপর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে, একই সঙ্গে আক্রান্ত হন নিউমোনিয়ায়। এমন অবস্থায় 83 বছরের বর্ষিয়ানী শিল্পীকে হাসপাতালের আইসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। দুই বাংলার বিভিন্ন গণ আন্দোলনে প্রেরণা জুগিয়েছে প্রতুল মুখোপাধ্যায়ের কালজয়ী সব গান। লং মার্চ, কুট্টুস কাট্টুস, স্বপ্নের ফেরিওয়ালা, পাথরে পাথরে নাচে আগুন, ডিঙা ভাষাওয়ের মতো অসংখ্য গানে নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্য গান গেয়েছেন বরেণ্য এই শিল্পী। দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালার ধারাবাহিকতায় বরগুনা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাটক বকেয়া। নাটকটির মূল কাহিনী আবর্তিত হয়েছে পোশাক শ্রমিকদের যাপিত জীবন সংগ্রাম ঘিরে। ফুটিয়ে তোলা হয় নানা বিদ্রোহের ঘটনাও। এই সংগ্রাম নিষ্পেষণের শিকার পোশাক শ্রমিকদের। বকেয়া আদায়ের জন্য লড়েন এক শ্রমিক নেতা, মালিক শ্রেণীর বিরুদ্ধে গড়ে তোলেন দুর্বার আন্দোলন। এ নিয়ে এক কর্মী হত্যার শিকার হলে ছড়িয়ে পড়ে বিদ্রোহের আগুন। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘিরে শঙ্কর কুমার বিশ্বাসের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হল নাটক বকেয়া। আর এর মধ্য দিয়েই বরগুনায় পর্দা নামল 15 দিনব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালার। নাটকটি উপভোগ করতে এসে নিয়মিত মঞ্চনাটক উপস্থাপনের দাবি তোলেন দর্শকরা। আমার প্রথম কাজ, আর ওটা করে ভালো লেগেছে, কারণ আমি কখনো মঞ্চাভিনয় করিনি, অনেক কিছু শিখতে পেরেছি। গার্মেন্টস শ্রমিকদের যে নির্যাতনের প্রেক্ষাপট নিয়ে এই নাটকটি মঞ্চস্থ করা হয়েছে,
খুব ভালো লেগেছে, খুব দর্শকরা উপভোগ করেছে। ভালো প্রযোজনা হলে, ভালো নাটক হলে মানুষ দেখতে আসবেই। আমার মনে হয় এরকম প্রয়াস আরও বেশি করা উচিত। আর কার্যক্রম চালিয়ে যেতে সরকারি পৃষ্ঠপোষকতা চাইলেন আয়োজকরা। দর্শকে পুরো হলরুম পরিপূর্ণ ছিল এবং নাটকের এই নাটক জীবনের কথা বলে। যত বেশি নাটক হবে মানুষ তত বেশি উৎসাহিত হবে এবং সেই জীবনের ছবিটা ফুটে উঠবে মঞ্চে। আমরা চাই এরকম নাটক আরও হোক এবং মঞ্চে আমরা এরকম সাড়া পেতে চাই। শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী জাতীয় নাট্য উৎসবের প্রস্তুতি অংশ হিসেবে ছিল এই আয়োজন। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হল সুফি জীবন দর্শন ভিত্তিক নাটক পাখিদের বিধানসভা। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালা ভবনে মঞ্চস্থ হয় নাটকটির পঞ্চম প্রদর্শনী। অধ্যাপক শাহমান মৈশান রচিত মঞ্চনাটক পাখিদের বিধানসভা অধ্যাপক আহমেদুল কবিরের নির্দেশনায় মঞ্চস্থ হল জীবন ও রাজনৈতিক বাস্তবতা নির্ভর এই রূপক নাটক। নিপুণ নির্দেশনা, দৃষ্টিনন্দন আলোক পরিকল্পনা, কুশলী মঞ্চসজ্জা ও শিল্পীদের অভিনয় দক্ষতা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সুফি জীবন দর্শন নির্ভর গল্প নিয়ে নির্মিত এই নাটকের পঞ্চম প্রদর্শনী উপভোগ করেন দর্শকরা, জানান ভালো লাগার কথা। আমাদের দৈনন্দিন জীবনে যে কষ্ট দুঃখ বা আমাদের বর্তমান সিচুয়েশন যেটা দেখা যায় সেই অনুযায়ী আমার মনে হয় খুব ভালো হয়েছে। বাংলাদেশ এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিপ্লব পরবর্তী, সেই পরিস্থিতিগুলো খুব সুন্দর করে এই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের অংশ হিসেবে 14 শিক্ষার্থী এই নাটকের অভিনয়ে অংশ নেয়। এই অভিজ্ঞতা তাদের পেশাগত জীবনে সহায়তা করবে বলে মন্তব্য করেন নাটকের প্রযোজক আশিক রহমান লিওন। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এটা মাস্টার্সের চূড়ান্ত পর্বে যারা শিক্ষার্থী যারা আছে তাদের এই প্রযোজনাটির মাধ্যমে তারা তাদের পড়াশোনাটির সমাপ্তি ঘটাতে যাচ্ছে। এটা আমাদের বিভাগের জন্য খুবই আনন্দের একটি বিষয়। এই নাটকের মধ্য দিয়ে শিল্পী ও দর্শকরা নিজেদের অস্তিত্বের সন্ধান করবেন বলে মন্তব্য করেন নাটকের নির্দেশক ডক্টর আহমেদুল কবির। এখানেও একদম পাখি তর্ক বিতর্ক করে তারা আসলে ফি মুভ বাচ্চা খুঁজে যাবে কি যাবে না। মূলত এটা একটা যাত্রার গল্প, রওনা হওয়ার গল্প, ছুটে চলার গল্প। তো এই দর্শক হচ্ছে যে আপনার এই অভিনেতা অভিনেত্রীর সাথেই হচ্ছে যে যাত্রা করবে। ইরানের প্রখ্যাত সুফি কবি ফরিদ উদ্দিন আত্মারচিত ধ্রুপদী কবিতা মান্তিকুত তোয়ারের অবলম্বনে রচিত প্রযোজনাটি মুগ্ধ করে দর্শক ও মঞ্চপ্রেমীদের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।